হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি স্বনামধন্য বোতল রানী বোতলেশ্বরী। তোমরা সবাই জানো যে বোতল রানী রিসেন্ট একটা ভিডিও করেছে যেখানে বোতল রানীর বক্তব্য হচ্ছে যে একটা জিনিস নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে দুই একদিন আগে একটা সমালোচনা উৎপন্ন হয়েছিল, যেটা ছিল যে কেউ কারো চ্যানেল নষ্ট করতে পারে না। আমি যদি ভুল না হয়ে থাকি সম্ভবত এই কথাটা সীমাদি বলেছিল আমাদের ননখোকার চ্যানেলের উদ্দেশ্যে, কারণ বহু মানুষ ননখোকার চ্যানেলের ভিউজ ডাউনের জন্য সীমাদিকে দোষারোপ করেছে এবং সেই জায়গায় মানে ননখোকার ভালোবাসার ভিউয়ার্সরা এবং কো ক্রিয়েটাররা যারা ননখোকাকে সমর্থন করে সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদি সম্ভবত এই কথাটা বলেছে যে কারো চ্যানেল কেউ কখনো নষ্ট করতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রুনাদিও একটা ভিডিও করেছে যেখানে সীমাদির কথাটাকে প্রাধান্যতা দিয়ে রুনাদি বলেছে আমি 100% সহমত যে কেউ কারো চ্যানেল কখনোই নষ্ট করতে পারে না। আমরা সমালোচনা তখনই করতে পারি যখন কোনো সমালোচনা আমরা তখনই করতে পারি যখন কোনো ব্লগার সমালোচনা ছড়ে বা কন্ট্রোভার্সি উৎপন্ন করে বা কোনো কন্ট্রোভার্সি টপিক উৎপন্ন হয় তার চ্যানেল থেকে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা ভিডিও করতে পারি, সেই ক্ষেত্রেই আমরা সেই সমালোচককে ব্লগারকে নিয়ে সমালোচনা করতে পারি। কিন্তু বক্তব্য হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রুনাদির জায়গা থেকে একদম ঠিক বলেছে, সীমাদির জায়গা থেকে একদম ঠিক বলেছে, যেটা সীমাদির ক্ষেত্রে প্রযোজ্য, যেটা অন্য ক্রিয়েটারদের ক্ষেত্রে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জিনিসটা কিন্তু আমাদের বোতলের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য নয়। সেই জায়গাটা আমাদের বলা উচিত ছিল, হাইলাইট করা উচিত ছিল যে বোতল এমন একজন সমালোচক যে নামকা বাস্তে সমালোচনার নাম দিয়ে রিভেঞ্জফুল মেন্টালিটিকে চরিতার্থ করে, তার রিভেঞ্জ নেওয়ার জন্য তার ভিডিও হয়। আমরা যদি প্রথম থেকে দেখে আসি তার চ্যানেল গ্রো করার প্রধান পন্থাই ছিল গোপন সূত্র, পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল রিভেঞ্জ নেওয়া। এই যে এমএসএলদের নিয়ে এ যখন ভিডিও করা শুরু করেছিল, আজকে এমএসএলদের চ্যানেলটা বসে যাওয়ার জন্য কেন একে দায়ী করা হয় তার অনেক কারণ আছে। এমএসএলদের চ্যানেলের ভেতরের খবর যেগুলো ও গোপন সূত্র অ্যাপ্লাই করে করে মানুষের কাছে তুলে ধরেছিল, সেই জায়গায় কিন্তু ওদের চ্যানেলটা বসে গেছিল। একটা কমেন্ট বক্সে ওর কমেন্ট এসেছিল বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে এবং সেই কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়ার জন্য এই চ্যানেলের ওনার কি করেছিল, ওর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল, কারণ তাদের প্রচণ্ড দৃষ্টিকটু লেগেছিল যে বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে কেউ কথা বলছে আর সেখানে লাভ রিয়াক্ট পোষণ করেছে সেটা দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন নয় যে ওর চ্যানেলটাকে পুরো শেষ করে দেওয়ার জন্য তারা স্ট্রাইক দিয়েছে, একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছিল, ওয়ার্নিং স্ট্রাইক। সেই স্ট্রাইকের জ্বালা ভুলতে না পেরে 2 থেকে 2.5 বছর 800 থেকে 900টার উপরে ভিডিও, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে করে কোনো দিন 4টে পর্যন্ত ভিডিও তাদের নিয়ে সেই ওনার তার ননদ নন্দাই থেকে শুরু করে পুরো ফ্যামিলিটাকে ম্যাশড করে দেওয়ার একটা পরিকল্পনা এই বজ্জাত চালিয়েছিল, যেটার জন্য কোর্ট থেকে 6টা ভিডিওকে টেক ডাউন করা হয়েছিল ডাইরেক্ট। আজকে অন্য ক্রিয়েটারদের সঙ্গে, অন্য সমালোচকদের সঙ্গে এই বজ্জাতকে যদি কেউ গুলিয়ে ফেলে তুলনা করে, আমার মনে হয় এর থেকে বোকামি কিছু হয় না। কারণ অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশিরভাগ ভিডিও টু ভিডিও করেছে, আর যারা ভিডিওর বহির্ভূত যেই সব কথা বলেছে একেবারে পারফেক্ট খবর নিয়ে সেগুলো উগড়েছে, যেটা এই বজ্জাত কোনোদিনই করেনি। গোপন সূত্র অ্যাপ্লাই করে একটা বাচ্চার জন্ম বৃত্তান্তের উপরে প্রশ্ন চিহ্ন তুলেছে, যেটা আইনত অপরাধ, দিনের পর দিন করে গেছে, ডেসপারেটলি করে গেছে বহুবার। এই ওনার চ্যানেলের ওনার হাত জোর করে বলেছে ভিডিও টু ভিডিও আপনারা ভিডিও করুন, ভিডিও টু ভিডিও তোমরা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখান দিয়ে ঢোকানো হয়েছে, এখান দিয়ে বার করা হয়েছে। গোপন সূত্রটা কোনখান থেকে অ্যাপ্লাই হয়েছে?
না কোনো ভিউয়ার্স মারফতে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি ভুল না করে থাকি, এম বণিক একজন ভিউয়ার্স ছিল, ওর ভীষণ ভালোবাসার ভিউয়ার, যাকে এখন কারো কমেন্ট বক্সে খুব একটা দেখা যায় না, রেয়ার দেখা যায় ওনাকে মাঝে সাঝে কমেন্ট করতে কারো কমেন্ট বক্সে। যদি ওর বিরুদ্ধে কোনো ভিডিও টিডিও হয় বা ওনার কোনো মনোপ্রুত কিছু হয়, একজন দুজনের কমেন্ট বক্সে মাঝে সাঝে দেখা যায়, সাথে স্বপ্নে। তো সেই এম বণিকের কাছ থেকে একটার পর একটা গোপন সূত্র নিয়ে গেছে। ওনার কোনো পার্সোনাল রিভেঞ্জ, এদের পার্সোনাল কোনো মনোমালিন্য হোক, এদের প্রতি ছিল, রাগ ছিল, সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য উনি একে কাজে লাগিয়েছে। আর এই বজ্জাত নিজের রেভিনিউ ইনকাম করার জন্য কোনো দিক বিদিক শূন্য হয়ে ক্রমাগত অনর্গল সেই বাড়ির ছেলে বউদেরকে নেতা পোতাদের সঙ্গে শুইয়ে দিয়েছে। বিছনার চাদর ভাঁজ করা কুচকানো দেখেছে, বলেছে ওখানে যৌবনের এডিট হচ্ছে। একটা বাচ্চা জন্ম বৃত্তান্তের উপরে এমনভাবে প্রশ্নচিহ্ন তুলেছে যে বাচ্চাটা যখন স্কুলে যেত, কোনো মানুষ তাকালে, রাস্তা দিয়ে মা মেয়ে হেঁটে গেলে কোনো মানুষ তাকালে তারা মনে করতো এরাও কি আমার বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্নচিহ্ন এদের মনেও আসছে, এরাও কি চিন্তা করছে যে এই বাচ্চাটা আমার স্বামীর দ্বারা নয়, আমার ভাসুরের দ্বারা নেওয়া। দিনের পর দিন এরকম মানসিক নির্যাতন সহ্য করতে করতে একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল, সেই পরিবারটা নিজেদেরকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, যেটা আমরা দীপ্তিদির কাছ থেকে শুনেছিলাম। তাহলে এই ব্লগারের সঙ্গে সমালোচকের সঙ্গে অন্য সমালোচকদেরকে আমরা গুলাতে পারি কি? যে সমালোচক কোনো রকম প্রমাণ ছাড়া, কোনো রকম কি বলবো, কিচ্ছু না জেনে ভেতরের খবর গোপন সূত্র অ্যাপ্লাই করে কোনো ভিউয়ার্সের কথায় একটার পর একটা নোংরা অ্যালিগেশন একটা ফ্যামিলির ওপরে লাগিয়ে তাদের চ্যানেলের ভিউজ পুরো ডাউন করে দিয়েছিল। আজকে অনেকেই বলছেন যে হ্যাঁ এমএসএল প্রচুর মিথ্যাচারিতা করেছে। ভাই এখনকার দিনে তো ব্লগারদের দেখছি জীবনটাই মিথ্যাচারিতা দিয়ে শুরু, মিথ্যাচারিতা দিয়ে শেষ হচ্ছে। প্রত্যেকটা ব্লগার, বেশিরভাগ আপনি একটা ব্লগারকে দেখাতে পারবেন না যারা মিথ্যাচারিতার আশ্রয় না নিয়ে ব্লগিং করছে, ভিউজ গেইন করছে। তার মধ্যে বজ্জাত সবার প্রথমে আমি বলবো, যে বজ্জাত 12 বছরের সংসার জীবনকে মুখে লাথি মেরে শুধুমাত্র ভিউজ ইনকাম করবে বলে ফ্ল্যাটে গিয়ে উঠে আমার মান সম্মান আছে, আমার আত্মসম্মান বোধ এতটাই, আমি শ্বশুর বাড়িতে থাকতে পারবো না, কারণ কি না আমার স্বামী দেবতা আমাকে ছি ... বলেছে, সেটা বলে 2 মাস সেই কন্টেন্ট নিয়ে খেয়ে গেল কি করে? আজকে আমি মগ কিনলাম, আজকে আমি সেলফ কিনলাম, আজকে আমি মশলার কৌটো কিনলাম, কালকে আমি ঝাঁটা কিনলাম, আজকে আমি ঝুলঝাড়ু কিনলাম, এই করে পুরো ব্যাপারটাকে নিয়ে চুইনগামের মতন টেনে 2 মাস সেটাকে নিয়ে খাইয়েছে। তারপরে ভাই স্বামী অপমান করলো আজকে রাত্রে, আজকে আমি মান সম্মান বিসর্জন দিয়ে স্বামীর বাড়িতে 2 মাস থেকে গেলাম, তারপরে গিয়ে আমি ঘর ভাড়া করলাম, তারপরে গিয়ে আমি অন্য জায়গায় গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকলাম, তাও আবার কাকে নিয়ে? না স্বামী দেবতাকে নিয়ে। হাস্যকর লাগেনি? সেই কুলাঙ্গার যদি অন্যের মিথ্যাচারিতা নিয়ে আঙুল তোলে, প্রশ্নচিহ্ন তোলে, তাহলে কি করতে হয়? সেই আঙুলকে ভেঙে তার জায়গা মতন গুজে দিয়ে বলতে হয় তোর মতন মিথ্যেবাদীর মুখে এই ধরনের আলোচনা সমালোচনা ধ্যাসটামো কোনোটাই মানায় না। এগুলো এক একটা ধ্যাসটামোর পর্যায়ে পড়ে, কারণ তুই নিজে একটা ইতর, নিজে একটা বজ্জাত, যে মিথ্যাচারিতা তুই দিনের পর দিন করে তোর ভিউয়ার্সদেরকে কি করিস? মুরগি করিস। তোর ভিউয়ারদের ফিলিংস নিয়ে তুই খেলা করিস। সেখানে দাঁড়িয়ে তুই আরেকজন ব্লগারকে তার রুজি রোজগার নষ্ট করার জন্য এইভাবে তার ভিউয়ারদেরকে উত্তক্ত করে তার চ্যানেলের ভিউজ কমাতে পারিস না। তাহলে কেন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে এই ক্রিয়েটারের মিল করানো যায় না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেন সীমাদির সঙ্গে এর তুলনা চলে না? আপনারা বুঝতে পেরেছেন সীমাদি কিন্তু বাচ্চার বাবাকে নিয়ে কোনো রকম এমন কোনো ভিডিও করেনি যেটা বাচ্চার বাবার চ্যানেলের জন্য ক্ষতিকারক হয়। চুপ থেকেছে। যেই সময় বাচ্চার বাবার কন্টেন্টটা সেই রম করে চলেছে ওয়াইটির মার্কেটে, প্রত্যেকে ইনকাম করেছে, সীমাদি মুখে জিপ টেনে দিয়ে চুপ করে বসে বসে কোরিয়ান সিনেমা দেখে সময় কাটিয়েছে, মুখ খোলেনি। কিন্তু এই বজ্জাত দিনের পর দিন আজকে বলছে আমি একা ছিলাম, একা আছি, একা থাকবো। আমি জাস্ট এসেছি, বিশ্বাস করুন,
আমি কথাটা শুনে জাস্ট হেসেছি। শুধু তখন আমি একটাই কথা বলেছি, না তুই কোনোদিনও একা ছিলিস, না তুই কোনোদিনও একা থাকবি, না তুই কোনোদিনও একা থাকার চিন্তা ভাবনা করবি। ছিলিসও না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবি না। কারণ একা থাকার যোগ্যতাই তোর নেই, একা থাকার যোগ্যতাই তোর নেই। ধ্যাসটামো করার যোগ্যতা আছে, ইত্রামি করার যোগ্যতা আছে, মিথ্যাচারিতা করার যোগ্যতা আছে, বদামি করার যোগ্যতা আছে। একা থাকার যোগ্যতা নেই, একা থাকার যোগ্যতা লাগে। একা মিন্স একা। আমার ডানেও কেউ নেই, বায়েও কেউ নেই, সামনেও কেউ নেই, পেছনেও কেউ নেই। একা মিন্স একা, এটাকে বলে একা। আমি অমুকের কাছ থেকে একে কন্টেন্ট করলাম, চীনাকে কন্টেন্ট করছি, চীনার কাছ থেকে খবর নিয়ে আসছি, কিন্তু আমি একা। আমি একা ছিলাম, আমি একা আছি, একা থাকবো। হ্যাঁ, আমি প্রোটেকশনের দরকার। যেই সময় আমাকে পুরো ওয়াইটিতে ছিঁড়ে চিবড়ে খাচ্ছে আমার বদামি ইত্রামির জন্য, সেই সময় একটা গ্রুপকে আমার পেছনে পুরো প্রোটেকশন হিসেবে লাগিয়ে দিয়ে আমি লোকের কাছে এসে জ্ঞান বাড়ালাম আমি একা ছিলাম, আমি একা আছি, আমি একা থাকবো। জাস্ট হাস্যকর, জাস্ট হাস্যকর। আমরা নিজে এসে দেখেছি, যেই সময় আমি প্রথম ওয়াইটিতে এসেছি, একটা গ্রুপকে এই বজ্জাত নিজের সুবিধা মতন পুরো দমে চালনা করেছে, চলেছে। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্সন এই ইতরের জন্য। যখনই একে অ্যাটাক করা হয়েছে, যখনই এর গায়ে কেউ কাদা ছুঁড়েছে, প্রোটেক্টর হিসেবে এতগুলো মানুষ, ওই অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বারের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, ইনক্লুড সীমাদি। হ্যাঁ, সে কি বলছে, আমি একা ছিলাম, একা আছি, একা থাকবো। যখন মনে হয়েছে এই অনেস্ট গ্রুপকে আমার আর দরকার নেই, ছেটে ফেলে দেবো, জাস্ট ছেটে ফেলে দেবো। কারণ আমার উঁচু ডালে কি করা হয়েছে, গিট বাঁধা হয়ে গেছে। মৌবমের সান্নিধ্যে আমি চলে গেছি, বড় ব্লগার। অনেস্ট গ্রুপ ছাটাও, তখনও কিন্তু অনেস্ট গ্রুপকে ছাটি ছাটি করি, কিন্তু ছাটিতে পারি না, ছাটি ছাটি করি, কিন্তু ছাটিতে পারি না করে করে রেখেছে। কিন্তু যখন ম্যান্ডি সাহস মানে সান্নিধ্যে গেল, তখন বুঝে গেল এই অনেস্ট গ্রুপকে আমার আর দরকার নেই। এইবার এই ম্যান্ডিকে নিয়ে চটকে আমি খাবো। সঙ্গে সঙ্গে কি করলো, অনেস্ট গ্রুপকে লাত মেরে, হ্যাঁ, সঞ্জয় দাকে রীতিমতন মিথ্যা কথা বলে ভাঙচি, মানে তাকে পুরো ঘোল খাইয়ে দিয়ে বজ্জাতের কাজ করা শুরু করলো। কি বললো, আমি কষ্ট করে মানে কন্টেন্ট তৈরি করবো, আর সেই কন্টেন্টে সবাই কাজ করবে, ইনকাম করবে। এটা তো হবে না, কারণ তো আমি একা খাওয়া, একা খাবো, একা পড়বো, আমি একা খাওয়া পাবলিক, আমি একা খাওয়া পাবলিক। আমি মানুষকে ব্যবহার করব, ব্যবহার করা হয়ে গেলে জাস্ট লাথ মেরে ছুঁড়ে ফেলে দেবো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন কি করা হলো, এই অনেস্ট গ্রুপকে ছেটে বাদ দিয়ে দেওয়া হলো। যে বান্ধবীর সাহচর্যে দিনের পর দিন শ্যামনগর পর্যন্ত নিয়ে গিয়ে তার কাছ থেকে ওই ফ্যামিলি সম্বন্ধে বিভিন্ন তথ্য জোগাড় করার জন্য তাকে ওখানে টেনে নিয়ে যাওয়া হয়েছে, সেই বান্ধবীরও পেছনে চারটে লাত মেরে সেই ওখান থেকে সরিয়ে দিল। আর আজকে কি বলছে, আমার তো গোপন তথ্য অ্যাপ্লাই করে আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। গোপন তথ্যটা কোনখান থেকে এসছে? এমএসএল এর ক্ষেত্রে গোপন তথ্যগুলো তাদের ভিউয়ার্সরা দিয়েছে, যারা তাদের পার্সোনাল জীবন সম্বন্ধে কিছু জানে না, তাদের পার্সোনাল জীবন শৈলী সম্বন্ধে তারা অবগত ছিল না, তারা কিচ্ছু জানে না। তারা নিজেদের রিভেঞ্জফুল মেন্টালিটি শুধু পালন করার জন্য, রিভেঞ্জ মেটানোর জন্য একটার পর একটা মন গড়া তথ্য এই বদকে দেখে দিয়েছে, এই বদা বেটি সেগুলোকে মশলা মাখিয়ে ভিউয়ার্সদের পরিবেশন করেছে। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, ওর ক্ষেত্রে সেটা হয়নি। ওর ক্ষেত্রে গোপন তথ্য যেটা দেওয়া হয়েছিল, শ্বশুর শাশুড়িকে দুবার টুকুস করতে চেয়েছিল, সেটা কোথা থেকে এসছিল জানেন? সেটা এসছিল ওর ননদের কাছ থেকে। ননদ, মাস্তত ননদ, যে ওর ফ্যামিলি মেম্বার, যে ওকে সান্নিধ্যে ছিল, যে ওকে কাছ থেকে দেখেছে, সেই ননদ বলেছে এই ধরনের নোংরামি ও করে। ও বাচ্চা পছন্দ করে না, বাচ্চাদের চিৎকার চেঁচামেচি দেখলে ওর মাথা গরম হয়ে যায়। এ হচ্ছে এমন ধরনের মহিলা। এবং সেটা কাকে বলেছে? রিম্পাকে বলেছে। কাকে বলেছে? ও কাকে বলেছে? ওর নাম কি বলে? জয়িতাদি।
ওর ওয়ান অ্যান্ড অনলি যে ফ্রেন্ড ছিল, হ্যাঁ, বান্ধবী ললিতা, সেই ললিতা বান্ধবী তন্দ্রা বলে আমাদের আরেকজন কো ক্রিয়েটার ছিল তন্দ্রাদি, তাকে বলেছে এবং সে কাছ থেকে রিম্পা জেনেছে এবং পরবর্তীকালে রিম্পার সাথে ওর ননদের যোগাযোগ হয়েছে। ওর ননদ নিজে মুখে বলেছে এই ধরনের ঘটনা ও করতে চেয়েছে এবং একটা দেশলাই কাঠি জ্বালাও যে ঘটনাটা ঘটিয়েছে, শ্বশুর শাশুড়িকে রীতিমতন ভয় দেখিয়ে থ্রেট দিয়েছে কোনো রকম কিছু যদি ওকে করে বা ওর মতের বিরুদ্ধে কোনো কাজ যদি ওই বাড়িতে হয়, একটা দেশলাই কাঠি জ্বালাও আহা করে একদম পুরো বাড়ি শুদ্ধ জ্বলে যাবে এবং তার দায়ভার গিয়ে কোথায় পড়বে? ওই দুটো নিরীহ মানুষের গায়ে গিয়ে পড়বে। বুঝতে পেরেছেন কতটা ভয়ঙ্কর ভাবে ওই দুটো মানুষের মুখকে পুরো চিরজীবনের জন্য বন্ধ করে রাখা হয়েছে? রিয়েলাইজ করতে পারেন আপনারা একটা স্কুল শিক্ষকের আজকে কতটা করুণ অবস্থা হলে এই ধরনের বদা বেটিকে নিয়ে তারা সংসার করতে বাধ্য হয়? হ্যাঁ, আজকে কেন মুখ দর্শন বন্ধ ছিল? কেন একটা মাত্র ছেলের বউ চিত হয়ে কলপারে পড়ে যাওয়ার পরেও শ্বশুর শাশুড়ি উপর থেকে নিচে নামেনি? বুঝতে পারেন আপনারা? পারেন? যাদের বোধগম্য হওয়ার মতন মেন্টালিটি আছে তারা বুঝতে পারবেন, আর যারা চাটুকারিতায় মগ্ন হয়ে যাবেন তারা বুঝতে পারবেন না, তারা বুঝতে পারবেন না এ বজ্জাত কতটা বজ্জাত। মিথ্যাচারিতার গল্প আজকে অন্য চ্যানেল ব্লগারকে নিয়ে মিথ্যাচারিতার গল্প করেছে যে সে মিথ্যাচারিতা করে, অথচ ওর মতন জানোয়ার জল জ্যান্ত কেঁদে কেটে মানুষকে অসহায় করে দিয়ে ওর ভিউয়ার্সদেরকে, যাদের মধ্যে অনেকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, সেই সব বয়স্ক মানুষগুলো ঘুমাতে পারছে না বলে ছটফট করছে। মেয়েটার সঙ্গে কি ধরনের অত্যাচার হচ্ছে, কি টর্চার হচ্ছে, কেন চ্যানেল বন্ধ করার কথা বলে এইভাবে আহু আহু করে কাঁদলো। আর এই ইতর বজ্জাত বসে বসে রাত্রের খাওয়ার, রাত্রের ডিনার বহাল তবিয়েতে গান্ডে পিণ্ডে গেলা গিলছে, জম্মের গেলা, হারামির জাত। তারপরে সেই নটঙ্কিবাজ মেয়ে ছেলে এসে শতদার বানিয়ে আওড়ায়, সততার বাণী আওড়ায়। ঘেন্না লাগে, বুঝলেন? অসৎ মানুষরা যখন সততার ঢিঁড়োরা পেটে ঘেন্না লাগে দেখলে, সেগুলো জাস্ট ঘেন্না লাগে, বমি উগড়ে আসে মুখে যে কত বড় ভণ্ড, কত বড় নীচ হলে এই ধরনের কাজ করতে পারে। মানুষের ফিলিংস নিয়ে দিনের পর দিন টাকা ইনকামের জন্য একটা স্কুল শিক্ষকের পুরো কর্মজীবনের ওপরে প্রশ্নচিহ্ন তুলে দিয়ে, তার পারবারিশের ওপরে প্রশ্নচিহ্ন তুলে দিয়ে এই বজ্জাত সততার ঢিঁড়োরা পিটায়, যেটা অত্যন্ত ঘেন্নার। বুঝতে পারলেন? হ্যাঁ, আজকে অন্য ক্রিয়েটারদের সঙ্গে যারা তুলনা করছেন করবেন না, কারণ এই বজ্জাতের সঙ্গে কোনো সমালোচকের তুলনা চলে না। কারণ অন্যান্য সমালোচকরা যেখান থেকে খবর দিয়েছে, গোপন সূত্র অ্যাপ্লাই করেছে, তার মধ্যে মানে ইসে ছিল, সততা ছিল, তার মধ্যে সত্য ঘটনা ছিল। কিন্তু এই বজ্জাত গোপন সূত্রে অ্যাপ্লাই করে যেইভাবে একটা চ্যানেলকে শেষ করেছে, সেখানে কোনো সত্যতা ছিল না। তারা নেতা প্রথাদের সঙ্গে তাদের বাড়ির মহিলারা শোয়, আজও অবধি প্রমাণ দিতে পারেনি, আজও অবধি প্রমাণ দিতে পারেনি। তাদের ঘরের বউগুলোর এক একটা চরিত্রহীন, আজও অবধি প্রমাণ দিতে পারেনি। বুঝতে পেরেছেন? তাহলে ওর গোপন সূত্র নিয়ে যা মানে যে কথাগুলো বলেছে যে ওর গোপন সূত্র, ওকেও গোপন সূত্রে অ্যাপ্লাই করে ওর দেওয়ার মানে ওর নাম কি বলে, ওই ভাগনা দুপুরবেলায় ওর বাড়িতে আসে। কে বলেছে? ও নিজে মুখে বলেছে সঞ্জয় দাকে। সঞ্জয় দা ওর বাড়িতে ঢুকে এসে জানতে যায়নি ওর ভাগনা দুপুরবেলায়, হ্যাঁ, মামা থাকে না তখন ওর ভাগনা এসে উপস্থিত হয়, এই কথাটা ওই সঞ্জয় দাকে বলেছে। আর যেটা নিয়েই পরবর্তীকালে মামি মোয়ে হয়েছে এবং ওর ভাগনার সঙ্গে এমন কোনো কিছু হয়েছে যেটা সঞ্জয় দা ওর সঙ্গে কথা বলাকালীন বুঝতে পেরেছে, তাই জন্যই মামি মোয়ের ব্যাপার এসছে। এবং যখন এসেছে তখন ওর ননদ একটা বারের জন্য অন ক্যামেরায় ক্লারিফিকেশন দেয়নি, উল্টো ছেলেকে এখান থেকে পাঠিয়ে দিয়েছে। আপনাদের মনে প্রশ্নচিহ্ন আসেনি কেন একজন মা তার একমাত্র সন্তানকে এখান থেকে পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিল, আর সেই সময় মামি মরা কান্না জুড়ল? প্রশ্ন আসেনি? প্রশ্ন না আসলে বিবেককে প্রশ্ন করুন, বিবেকে নাড়া দিন যে যারা বলেছে গোপন সূত্রের কথা তারা একটাও মিথ্যে কথা বলেছে কিনা। কিন্তু এই জানোয়ার দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, যার মধ্যে একটা সত্যতা নেই। ওকে সবাই
ওয়াইটি থেকে হাঁটাতে চেয়েছে। কে চেয়েছে জানি না ভাই, আমি চাইনি কোনোদিনও হাঁটুক। আর চাইনি বলেই যখন পুরো ওয়াইটি জুড়ে চলছিল, হ্যাঁ, বোতল হাঁটাও ওয়াইটি বাঁচাও, বোতল হাঁটাও ওয়াইটি বাঁচাও, ঢাল হয়ে গিয়ে পাশে দাঁড়িয়েছিলাম। 2 বছর চিৎকার করে এই ইতরের হয়ে ভিডিও করে গেছি, কোনো কিছুর আশায় নয়। কে আমার চ্যানেল দেখবে, কে আমার চ্যানেল কমিউনিটিতে দেবে, কে আমার প্রশংসা করবে, কে আমার নিন্দা করবে, না এইসব ভেবে করিনি। আমি আজও সেই সব ভেবে ভিডিও করি না। অর্থের দরকার, আমার প্রচুর দরকার অর্থের, কিন্তু বিশ্বাস করুন তার জন্য কোনোদিনও কোনো নোংরা পন্থা অবলম্বন আমি করি না। আমার যেটা মনে হয় যে না এই ব্যাপারে কথা বলা উচিত, তাতে ভিউজ হবে না হবে না ওইসব নিয়ে আমি চিন্তা করি না, আমি কথা বলি। এবং সেটাই কিন্তু করেছিলাম ওর ক্ষেত্রেও, যে না এটা ওর রুজি রোজগার, ওর যদি আজকে চ্যানেলটা বন্ধ হয়ে যায় ওর পেটে লাথি পড়বে, যেটা অন্যায় সেজন্য ওর পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু ও কি করেছে, আমাদেরকে রীতিমতন ইউজ করেছে এবং পরবর্তীকালে আমরা গালাগালি খাচ্ছি, যে গালাগালি দিচ্ছে তার সঙ্গে তলায় তলায় সেটিং মেটিং করে বলেছে ও আরে ধর ওগুলোকে আমি পাত্তা দিই নাকি, ওগুলোকে পাত্তা দিই, ওগুলো জানি তো চ্যানেল গ্রো করার জন্য আমার পেছনে রয়েছে, আমি একটু কমিউনিটিতে দেব সেই জন্য আমাকে নিয়ে ভিডিও করছে, আমি জানি না, আমি এসব পাত্তা দিই না, আমি জানি আমার লেভেল কোন জায়গায়, কোন হাইতে আমার লেভেল। আর আমরা কতগুলো গরুর মতন চিৎকার করে দিনরাত্রি, হ্যাঁ, ওকে প্রোটেক্ট করে গেছি। অন্যায় হচ্ছে, এ অন্যায় হতে দেওয়া যায় না। আর আজকে কি বলছে, আমি একা ছিলাম, একা আছি, একা থাকব। যখন যখন যেই সমালোচনা তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে, যেই ক্যারেক্টারগুলোকে নিয়ে, যেই ব্লগারগুলোকে নিয়ে, সেই ব্লগারগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে সংযোগ রেখে কোনো মানুষ কি করে একা থাকতে পারে, আই ডোন্ট নো ভাই, আই ডোন্ট নো। যখন যাকে দরকার হয়েছে ব্যবহার করে কেউ কিভাবে বলতে পারে আমি একা ছিলাম, একা আছি, একা থাকবো, আই ডোন্ট নো। অবাক লাগে ভাবলে, মিথ্যাচারিতা দেখলে অবাক লাগে। মিথ্যাচারিতা করার পরে সততার ঢিন্ডোরা পিটিয়ে আমি সৎ বললে, মানে সৎ যখন বলে সেটা শুনে অবাক লাগে। নোংরামি বদামি করার পরে যখন নিজেকে বলে এসে আমি সতীসাধ্যী নারী, সেটা দেখেও অবাক লাগে। আজকে বলছে যে জরুকা গুলাম, পম্পম হচ্ছে নাম্বার 1 জরুকা গুলাম। কে বলছে ভাই, কে বলছে? যেই ব্লগারের বাড়িতে জল জ্যান্ত আপাদ মস্তক একটা পোষ্য পাঠা পুষে রেখে সেই বদা বেটি বলছে অন্যের হাজবেন্ডকে জরুকা গুলাম, যে তার স্বামীকে জরুকা গুলাম বানিয়ে পায়ের তলা চাটাচ্ছে। ভাই সপ্তাহে একদিন ছুটি, বর বাইরের থেকে খাবার কিনে নিয়ে এসছে, কারণ বরকে সকালবেলায় ওই লুচি পরোটা করে ভাই এইসব রূপসী নারী দিতে পারবে না। ভাই রোজগার করে বরকে খাওয়াচ্ছে, বরের পয়সা জল গরম হয় না, রোজগার করে খাওয়াচ্ছে, ভাই দিতে পারবে না। স্বামী বাইরের থেকে খাবার কিনে নিয়ে আসছে, সেই স্বামীকে মেঝেতে মাটিতে রেখে খাবার খাচ্ছে। দেখেছেন আপনারা সেই ভিডিওটা? না দেখলে গিয়ে দেখে আসবেন। হ্যাঁ, জরুকা গোলাম কাকে বলে, জরুকা গোলাম চিনতে পারবেন, বুঝতে পারবেন। মাটিতে রেখে হাজবেন্ড খাবার খাচ্ছে, বউয়ের কাছে একটা প্লেট চাওয়ার ক্ষমতা নেই। একে বলে জরুকা গোলাম, একে বলে জরুকা গোলাম। হ্যাঁ, মা বাবার একটা মাত্র সন্তান, বউর চুলকানি উঠেছে, বউয়ের চুলকানি উঠেছে, বউ স্ক্রিপ্ট লিখেছে, টুকটাক ফুকফাক হয়েছে, তাই বাচ্চা নিতে পারছি না, আমার 12 বছরের সংসার জীবনের ছেদ টেনে আমাকে ছি ... বলেছে, তাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাই কি করতে হবে? হাঁটা সাবান কি ঘাটা, তোর বাবা মার, বয়স্ক বাবা মার পাছার জামা তুলে, পাছায় শাড়ি তুলে 4টা লাথি মার, মেরে চল আমার সঙ্গে পোষো। আর পোষ্য কি করেছে? একেবারে লুল্লু 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 করতে করতে, কারণ পয়সার জল গরম হয় না ভাই, বউয়ের সঙ্গে যাব তবে তো গিয়ে এসির হাওয়া খাবো। কি করলো? লুল্লু লুল্লু করতে করতে কি করলো, সেই বয়স্ক বাবা মাকে অত বড় একটা বাড়ির মধ্যে, যেখানে প্রতিনিয়ত প্রতি সময় আমরা দেখছি
যেই সব বাবা মাকে দেখার লোক নেই, তারা দিনে দুপুরে কিভাবে তাদের অঘটন ঘটে যাচ্ছে, কাজের লোক রাখছে, কাজের লোক লোভের বশবর্তী হয়ে জীবনকে শেষ করে দিচ্ছে। সেখানে ওই দুটো বয়স্ক মানুষকে 2 মাস বাড়িতে ফেলে রেখে ছেলে লুল্লুরিবাজি করতে চলে গেল। কার সঙ্গে? বউয়ের সঙ্গে না, বৌমা, বউ চেয়েছে এ বাড়িতে আর থাকবো না, তাই ফ্ল্যাটে চলে গেল বউকে নিয়ে লুল্লুরিবাজি করতে। সেখানে গিয়ে বউ লাল জলের ফোয়ারা চালালো। ভাই স্বামী চুপ, স্বামী চুপ, সিঁদুর তুলে দিল। ভাই স্বামী চুপ। বউ বলছে ডিভোর্স দিলে লিখিত পরিতভাবে দেব এবং রীতিমতন খোরপোশ দাবি করব, ওই বাড়ির অধিকার দাবি করব, তারপরে ছাড়বো। ভাই বর চুপ। আরে ভিউজ কমে গেছে, হানিমুন পর্ব সারতে হবে, দার্জিলিং চলে গেলাম। সেখানে চলে গিয়ে এসে এই নটঙ্কিবাজি করার পরে সিঁদুর তুলে বিধবা সেজে গেলাম। স্বামী চুপ। তারপরে তারপরে সেই স্বামীর হাতে সিঁদুর পরে অন ক্যামেরায় স্বামীকে দিয়ে চুমু খাওয়ালাম। স্বামী চুপ। ভাই লোক এসছে গিজার ঠিক করতে, বউ আধবুড়ির নচ্ছার মেয়ে ছেলে, আধবুড়ি বেটি শুয়ে শুয়ে বউকে স্বামীকে দিয়ে টেপাটেপির কাণ্ড করাচ্ছে অন ক্যামেরায়। স্বামী চুপ। তোকে টিপতে হবে, দেখাতে হবে আমরা ভাই এখনো ফুলসজ্জার সময় আমাদের কাটেনি। ফুলসজ্জার ঘনঘটা এখনো চলছে। আমাদের উত্তেজনা এমনই, রাস্তাঘাটে আমরা চুমাচাটি করি, রাস্তাঘাটে আমরা টেপাটেপি করি, দেখাতে হচ্ছে ভাই। স্বামী চুপ। স্বামীর সামনে স্বামীকে শুইয়ে একটা বিছনায় শুইয়ে এক চাদর গায়ে দিয়ে স্বামীকে দিয়ে খোঁচাখুচি করাচ্ছে অন ক্যামেরায়। লোক বুঝতে পারছে কোথায় গিয়ে স্বামী খোঁচাখুচি করছে। স্বামী চুপ। তারপরে একদিন সপ্তাহে ছুটি থাকলে গরম জল করে স্বামীর বউয়ের ইনার ওয়্যারটা পর্যন্ত যে হাজবেন্ড কাচ্ছে, সে জরুকা গুলাম নয়, জরুকা গুলামকে পমপম। কারণ বেগুন কি করে কাটতে হবে মাকে জিজ্ঞেস না করে বউকে জিজ্ঞেস করেছে। এর থেকে বড় জরুকা গুলাম কেউ হয়? তাহলে আপনারাই এবার বলুন, এই বজ্জাত নচ্ছারের মুখে জুতোর বাড়ি ছাড়া আর কি মারা উচিত বলুন তো? মুখ দিয়ে মুখের মাধ্যমে জুতানো ছাড়া আর কি করা উচিত? ভাই ভণ্ডামি আমার দ্বারা আসে না, বুঝতে পারলেন? ভণ্ডামি আসে না, নোংরাকে নোংরাই বলবো। সেই নোংরাকে নোংরা বলার জন্য কাউকে চাটাচাটি করতে হবে না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এত কন্টেন্ট, কিন্তু আমার পরিস্থিতি দেখুন, আমার সময়ের এত অভাব। সেই কষ্ট সৃষ্ট করে একটা ভিডিও, কোনোদিনও যদি পারি তাহলে 2টো ভিডিও, 3টে ভিডিও তো কোন জন্ম থেকে ছেড়ে দিয়েছি বলতে পারবো না। এমন অবস্থা। তবু আপনারা ভালোবেসে যেইটুকু মানুষ দেখেন, আমি সত্যি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। কেন বলুন তো? আমি লাইভ করতে পারি না, আমি সেইভাবে চ্যানেলে প্রচুর ভিডিও দিতে পারি না, তারপরেও আমার ভালোবাসার মানুষরা আমাকে দেখেন। আমি আপনাদের কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ এবং প্রত্যেককে জানাই ভীষণ ভালোবাসা। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।